জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করেছে। আজকে তিনি বলেছেন একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, অন্যদিকে সে হাতে মায়েদের গায়ে হাত। যারা মায়েদের কাপড় খোলার হুমকি দেয় তারা ক্ষমতায় আসলে মা বোনদের ইজ্জত শঙ্কায় পড়বে। কি বলবেন এই বিষয়ে? একজন বিএনপি নেতা তো কাপড় খোলার কথা বলেছেন, এটা বিভৎস কথা। মানে এই কথা কারো মুখ দিয়ে বের হওয়া উচিত না। এত বিভৎস কোনো কথা বাংলাদেশের এই পর্যায়ে হবে। যে আমি বলছিলাম, কথার মধ্যে কতগুলো রেড লাইন আছে, আপনি সেই রেড লাইন বহু ক্রস করে বহু দূর চলে যাওয়া হয়েছে। বা কোথাও কোথাও যদি হয়ে থাকে, আমি আসলে বারবার বলছি এগুলো কতগুলো মিডিয়াতে আসছে, কতগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলো প্রত্যেকটা আসলে ইনভেস্টিগেট করে কনফার্ম হওয়া দরকার এগুলো হয়েছে কিনা। কি দু একটা ঘটনা সম্ভবত আমাদের কাছে ভিডিও ডকুমেন্ট আছে, সেগুলো তো হয়েছেই। এখন যেটা হয়, নির্বাচনে বা রাজনীতিতে আপনাকে কি করতে হবে, বাস্তব ঘটনা যদি থাকে ওটাকে ইস্যু হিসাবে তৈরি করতে হবে। ইস্যু তৈরি করাকে আমি খারাপ অর্থে বলছি না, রাজনৈতিক দলগুলো যে কোনো জিনিসকে ইস্যু হিসাবে তৈরি করে ফেলেন। সো এই নির্বাচনে তারা বিএনপির বিরুদ্ধে দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ আনছেন, নারীর প্রতি সহিংসতার আলাপ তারা আনছেন। একবার তো একটা সমাবেশের ডাকও দেওয়া হয়েছিল, যেটা শেষ পর্যন্ত সম্ভবত হয়নি। তো সেই রকম এটাকে ইস্যু করছেন এবং খুব স্বাভাবিকভাবেই তার জায়গা থেকে এটা তিনি সঠিক কাজই করছেন। বিএনপি যখন নারীদেরকে এম্পাওয়ার করার কথা বলছেন, যে নারীদের হাতেই আমরা ফ্যামিলি কার্ড তুলে দেবো, সেখানে তারা এটাকে যখন আনছেন, সেটা দিয়ে বিএনপিকে তারা চাপে ফেলার চেষ্টা করছেন। কিন্তু ওই যে বললাম, দিনের শেষে এগুলো আপনি তৈরি করবেন, কিন্তু দিনের শেষে যেটা দাঁড়ায় সেটা কতটুকু ক্রেডিবল, সংখ্যাটা কতটুকু, আমি বলছি না একটাও হওয়া উচিত, কিন্তু দিনের শেষে দেখা যাবে কতগুলো সংখ্যায় হয়েছে, কতটুকু হয়েছে। তাহলে শাহরিয়ার কাছে একটু জানতে চাই, উনি তো একজন আইনজীবী, নিশ্চয়ই এই বিষয়ে ওনার জানাশোনা আছে, সংখ্যা আসলে কেমন? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, আমরা খুবই সিরিয়াসলি সরকারকে এগুলো নিয়ে ব্যবস্থা নিতে দেখা উচিত আমাদের। এই নির্বাচনের মাঠে এগুলো যদি হয়ে থাকে সেটা সবার আগে দরকার, কিন্তু আমরা অন্তত ভিজিবল না যে সরকার অনেক ভালো স্টেপ নিচ্ছে। জি, শাহরিয়ার ভাই। আচ্ছা, প্রথমে আপনি ফ্যামিলি কার্ড তুললেন, তো এই ফ্যামিলি কার্ড নিয়ে একটু কথা বলতে চাই। ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতে চাই এই কারণে, এমনভাবে বিএনপি এটা উপস্থাপন করতেছে যে ফ্যামিলি কার্ড ইটস এ নিউ কনসেপ্ট, কিন্তু তা না, এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কেন বললাম এই কথা? ৬২ লাখ লোক যারা ওল্ড এজ, ৬২ লাখ লোক অলরেডি অ্যালাউন্স পাচ্ছে। আপনি ২৯ লাখ উইডো অ্যালাউন্স পাচ্ছে। আপনি স্পেশাল কাইন্ড অফ চাইল্ড তারা পাচ্ছে ৩৫.৮ লাখ। মাদার অ্যান্ড চাইল্ড তারা পাচ্ছে ১৯ লাখ। টোটাল পাচ্ছে ১,৩৫,০০,০০০ লোক কি পাচ্ছে অলরেডি, আপনি কি পাচ্ছে, বেনিফিট পাচ্ছে। তারপরে দেখেন, এই মাঝে মাঝে যে আমি বলি যে নতুন কিছু করেন, পুরাতন কিছু করেন না। ফ্যামিলি কার্ড টিসিবি ৮/১১/২০২৩ সালে ১ কোটি মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের কি প্রজ্ঞাপন জারি করলেন। সো আমি বাংলাদেশের একজন মানুষ, আমি বিশ্বাস করতে চাই যে নতুন কিছু করো। এই ফ্যামিলি কার্ডগুলো যা যা আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার জন্য, এবং এইটা করার জন্য লিস্ট করতে হয়েছে, যারা যারা আওয়ামী লীগ করবে তারাই কেবল পাবে, অন্য কেউ পাবে না। ঠিক একই প্রতিধ্বনি কি আসতেছে কিনা এই ফ্যামিলি কার্ডে? কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, আপনি তো ইটস নট এ নিউ কনসেপ্ট, আপনি তো নতুন একটা কিছু, কিন্তু যেভাবে আপনি বলতেছেন ফ্যামিলি কার্ড, ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড তো ২০২৩ সালে, এটা নতুন কনসেপ্ট, তিনি এটা দ্যাটস হাউ হি সেড, এটা তো নতুন কনসেপ্ট না। আর একটা জিনিস, ফ্যামিলি কার্ড যে দিবেন, ইউনিভার্সাল কার্ড সিস্টেম আছে ইউকেতে, এখানে যেমন আছে। আপনি কি তাহলে ফ্যামিলি কার্ড যখন দিবেন, তাহলে কি ওল্ড এজ কার্ড চলে যাবে? উইডোর বলছেন তো আপনি মা বোনকে দিবেন, তাহলে কি উইডোরা পাবে না? মাদার চাইল্ড যে ১৯ লাখ তারা কি পাবে না? তারাও কি এর মধ্যে চলে আসবে? এই যে পাবে না কি বলেছে না, আমি বলতেছি ১,৪৫,০০,০০০-এর বাইরে যদি আপনি এটা দিতে যান, আমি সেদিন দেখাইছি ১,০০,০০,০০,০০,০০০ টাকা লাগবে ওনার যে ফ্যামিলি কার্ডের, এখন যদি ২৫০০ টাকা করে দিতে যায়, আর এখন অলরেডি আপনি দিচ্ছেন প্রায় ২,০০,০০,০০,০০০ টাকা, তাহলে ৩,০০,০০,০০,০০০ টাকা, বাজেট হয় ৬,০০,০০,০০,০০০ টাকা, কিভাবে সম্ভব? আমি একটু দ্বিমত করছি। সেটা হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা খাতে, শাহরিয়ার ভাই যেগুলো বলছেন এগুলো তো ২,০০,০০,০০,০০,০০ কোটি টাকা না, এখানে একটা ফাঁকি আছে। আপনি বাজেট থেকে যদি সামাজিক সুরক্ষার টাকা বের করেন, ওর মধ্যে বিশাল ফাঁকি। আমরা এগুলো আগে আওয়ামী লীগের সময় প্রচুর অ্যানালাইজ করে দেখিয়েছি। ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, মানে অবসরকালীন যত সব সুবিধা, সব এটার ভেতরে, মুক্তিযোদ্ধা ভাতা এটার বিরুদ্ধে, বৃত্তি উপবৃত্তি এটার ভেতরে। এই যে একটা ভালনারেবল মানুষকে, যেটা সত্যিকার অর্থে সামাজিক সুরক্ষা, সেটার আমরা একটা হিসাব আছে ১৫ থেকে ২০,০০০ কোটি টাকা, নট মোর দ্যান দ্যাট। এখন কাট করার ক্ষেত্রে একটা অভাবনীয় আইডিয়া আছে এখানে, এটা কিন্তু ইউনিভার্সাল, যদিও তিনি এনকারেজ করছেন। যেমন ধরুন,
তারেক রহমান বলছেন আমি অনুমান করে আমরা 3 জন যারা আছে আমাদের পরিবারের জন্য এটা আসবে, কিন্তু আমরা এটা সম্মত গ্রহণ করব না, তাই তো? উনি এটা করছেন না। আগে কিন্তু একটা বাজে ব্যাপার ছিল, এই হুইচ ইজ ফ্যাক্ট। উনি যেটা বলছেন, আওয়ামী লীগ নিজে পরীক্ষা করে বলেছে, আপনি যেটা বললেন যে এটা নতুন কনসেপ্ট না, এই বিষয়ে কি আপনি না একমত? নতুন কনসেপ্ট উনি বলেন উনি। আচ্ছা আমি একটু আসি, কিন্তু ইউনিভার্সাল কোনো কনসেপ্ট বাংলাদেশে আসলে এতদিন পর্যন্ত ছিল না, এটা নতুন কনসেপ্ট। এটা যেটা জামাতে ইসলাম বলছে ইউনিভার্সাল। না, এটা ইউনিভার্সাল। আমি একটু বলি, এই যে এটা 4 কোটি মানে হচ্ছে প্রতিটা পরিবার, তাত্ত্বিকভাবে প্রধানমন্ত্রীর পরিবারও এই কার্ডে 2000 বা 2500 টাকার প্রতি এন্টাইটেলড। জি, আমরা কিন্তু একটু শেষ করি, ব্যাপারটা হচ্ছে এটা নতুন, এটা ইউনিভার্সাল। এই কারণে যেটা হবে, আপনি কাকে দেব না যে দুর্নীতির প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আসলে আর থাকবে না, সবাই পাবে, বরং কেউ নেবে না। এখন কেউ যদি মনে করেন, উনি বলেছেন যদি আমরা অনেকে না নেই, তাতে যদি টাকা বেঁচে যায়, সেই টাকাটা আমরা অন্যদেরকে দেব। এখন এই প্রশ্ন আপনি আসলে করতে পারেন, এতে যে টাকার সংস্থান হওয়া প্রয়োজন, এই আলোচনাগুলো হওয়া দরকার আছে, এটা সংস্থান তারা কিভাবে করবেন। এবং এখানে কি সবাই পাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি না, আবার ওই দলীয় জিনিস ওই ইয়া হবে, দুর্নীতিটা হবে। জি, আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আগামী নির্বাচনে 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন এখন পর্যন্ত। নিশ্চয়ই বিদেশি পর্যবেক্ষক নির্বাচনে আসলে বাংলাদেশের নির্বাচনের যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এটার একটা বিষয় থাকে। কিন্তু আমার প্রশ্নটা অন্য প্রসঙ্গে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে তারা নীরব। এই নীরবতাটা কি নিরপেক্ষতা তাদের, নাকি এটা কৌশলগত এক ধরনের সমর্থন যাবে? তাদের কৌশলগত সমর্থন দিতে হবে, কৌশলগত, আবারও বলছি, এটা আন্তরিক সমর্থন না। আমি প্রায় বলি, বাংলাদেশে এই মুহূর্তে ভারতের সাথে ডক্টর ইউনূস সরকারের খুবই সমস্যা আছে, যেহেতু শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস দায়িত্বে এসছেন, ফলে প্রথম দিকের যত টানাপোড়েন সব এটা গেল, এবং ডক্টর ইউনূস ছেড়ে কথা বলেন নাই। আমরা এই ব্যাপারে তার কাছে কৃতজ্ঞ থাকব। ভারতের সাথে যেভাবে আত্মমর্যাদার ভিত্তিতে ট্রিট করা দরকার, ডক্টর ইউনূস সেটা করেছেন। ফলে যেহেতু ভারতের সাথে সম্পর্ক এখন এমন পর্যায়ে গেছে, এটা প্রায় তলানিতে, তুলনামূলকভাবে একটা নির্বাচিত সরকার, এটা বিএনপি হোক, জামায়াতে ইসলামী হোক, আপনি খেয়াল করবেন জামায়াতে ইসলামীও ওই যে জামায়াতে ইসলামের আমির ফেনী বাদ করা নিয়ে বলছেন যে ভারতের সাথে আলোচনা করে এরকম সিদ্ধান্ত নিতে চাইবেন। আমি মনে করি যে ক্ষমতায় আসবে তাকে এনগেজ করতে হবে ভারতের সাথে, ভারতেরও করতে হবে। আবারও বলছি, এনগেজমেন্ট মানে কিন্তু হাসিনা হয়ে যাওয়া না। আমি প্রায় কথা বলি, আপনি 25% হাসিনা হয়েও ক্ষমতায় থাকতে পারবেন না, বাংলাদেশের মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ভারত আসলে গণতান্ত্রিক শক্তিশালী একটা বাংলাদেশ পছন্দ করবে না, কখনো করবে না। সেখানে আমাদের নির্বাচনের সময় চুপ থাকা আসলে যে তার, এটাকে ধরো কৌশলগত, যে ঠিক আছে একটা নির্বাচিত সরকার আসুক, দেখি আমরা কিছু এনগেজমেন্ট করতে পারি কিনা। কিন্তু এই কথাটা একটু বলে রাখা দরকার, ভারত মনে করে তার একজন শেখ হাসিনাই লাগবে। মানে গণতন্ত্র বনাম স্থিতিশীলতার কথা যদি আমরা বলি, ভারত আসলে কোনটা চায়? হাসিনার মতো স্থিতিশীলতা চায়। কেন বলছি, শেখ হাসিনা, আবার একজন শেখ হাসিনাকে খুঁজবে ভারত, শিওর থাকেন আপনি। এবার শেখ হাসিনা পাওয়ার শর্ত কি? একটা গণতান্ত্রিক বাংলাদেশে কোনোদিন আর একটা শেখ হাসিনা তৈরি হবে না, ফুল স্টপ। কেউ একজন যদি মনে করেন আমি শেখ হাসিনা হতে যাব, এবং দেশে যদি নির্বাচন থাকে, উনি জনগণের মতামতের বিরুদ্ধে যেতে পারবেন না। ফলে ভারতের জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্থিতিশীলতা বটেই। শেখ হাসিনা যে স্থিতিশীলতা রেখে, স্বৈরাচারের অধীনে একটা অসাধারণ স্থিতিশীলতা থাকে না? নর্থ কোরিয়াতে 3 পুরুষ ধরে একটা দেশ অসাধারণ স্থিতিশীল আছে না? তো ওই স্থিতিশীলতা ভারত চায়।